আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আজকে আমরা আলোচনা করতে চাই রিফিডিং সিনড্রোম নিয়ে। সহজে রিফিডিং সিনড্রোম জিনিসটা কি? মনে করি এটা একটা পার্সন যে ফর দ্য লাস্ট লাইক 5 days অর 10 days বা এরকম একটা বেশ ভালো সময় ধরে পেশেন্ট হয়তো স্টারভেশনে ছিল, হয়তোবা সে স্টারভেশনে ছিল, অথবা হতে পারে যে ভেরি পুওর নিউট্রিশনাল ইনটেক, ভেরি পুওর নিউট্রিশনাল ইনটেক। সো এরকম একটা পার্সনের কথা চিন্তা করি যার নিউট্রিশনাল ইনটেক খুবই কম। সো এরকম একটা পার্সন যখন এরকম একটা লম্বা সময় ধরে তার স্টারভেশন যায় বা নিউট্রিশনাল ইনটেক যখন খুবই কম থাকে, তার বডিতে নর্মাল যে এনার্জি প্রোডাকশনের যে ব্যাপারটা সেইটা কীভাবে মেনটেন হয়, তখন সেটা দেখা যায় কি এটা একটা ক্যাটাবলিক স্ট্যাটাসে চলে যায়। সেই মোমেন্টে দেখি যে তার বডির যে মেটাবলিজম এটা একটা ক্যাটাবলিক ফেজ বা ক্যাটাবলিক স্ট্যাটাসে চলে যায়, যেখানে মোস্টলি আমরা দেখি যে পেশেন্টের ফ্যাট মেটাবলিজম হয়। বডিতে যে ফ্যাট স্টোর থাকে সে ফ্যাট মেটাবলিজম হয়ে তার যে এনার্জি রিকোয়ারমেন্ট সেটা আসলে ফুলফিল হয়, এভাবে চলতে থাকে। এখন এরকম একটা পার্সন যদি এরপরে তাকে খাবার দেওয়া হয়, তাকে যদি ফিডিং দেওয়া হয়, সেই ফিডিংয়ে ডেফিনেটলি বেশ ভালো অ্যামাউন্টে কার্বোহাইড্রেট থাকে, রাইট? সো কার্বোহাইড্রেট থাকলে যেটা হবে তার যেই মেটাবলিজম প্রসেস এটা ফ্রম ফ্যাট মেটাবলিজম ফ্রম দ্য ক্যাটাবলিক স্ট্যাটাস থেকে শুরু করে এটা শিফট করে আমরা দেখবো যে কার্বোহাইড্রেট মেটাবলিজমে চলে যাবে। তাহলে আফটার ফিডিং তার বডি মেটাবলিজম তখন কার্বোহাইড্রেট পাবে এবং তখন কার্বোহাইড্রেট মেটাবলিজম টেক ওভার করবে। যখন কার্বোহাইড্রেট মেটাবলিজম হওয়া শুরু করবে সেই মোমেন্টে কি হবে? ইনসুলিন রিলিজড হবে। এখন নর্মালি তো একটা পার্সন ইনসুলিন রিলিজড হয়, সেখানেও ইনসুলিন রিলিজড হবে। তাহলে এটাকে কেন হাইলাইট করতেছি? কারণ হচ্ছে ফর দ্য লাস্ট 5 to 10 days বা এরকম একটা সময় ধরে তার কিন্তু কার্বোহাইড্রেট সে খুবই কম পাচ্ছিল, সেই অনুপাতে খুব অল্প পরিমাণ ইনসুলিন রিলিজ হচ্ছিল। বাট এখন সে একটা ভালো অ্যামাউন্টের কার্বোহাইড্রেট পাইছে, সো সেইটার সাপেক্ষে বেশ ভালো অ্যামাউন্টের একটা ইনসুলিন এখন রিলিজড হয়েছে। সো জাস্ট কম্পারেটিভ একটা স্ট্যাটাস যে 6 ঘন্টা আগে বা ফর দ্য লাস্ট 2 or 3 days তার যতটুকু আসলে ইনসুলিন রিলিজ হচ্ছিল সেই সাথে কম্পেয়ার করলে এখন অনেক বেশি পরিমাণ ইনসুলিনই রিলিজ হচ্ছে যদি ওটার সাথে আমি কম্পেয়ার করি। সো যখন তার এরকম ইনসুলিন রিলিজড হবে বেশ সিগনিফিক্যান্ট অ্যামাউন্টে, এইটার জন্য তখন তার মেটাবলিক চেঞ্জেস আমি কি পাবো? আমি দেখব যে এই ইনসুলিন আসার ফলে আমাদের এক্সট্রা সেলুলার ফ্লুইডে থাকা যেই পটাশিয়াম সেটা সেলের মধ্যে চলে যাবে। তাহলে আমি দেখব যে পটাশিয়াম আয়ন, হ্যাঁ, এটা শিফট করে এক্সট্রা সেলুলার যে স্পেস সেখান থেকে ইন্ট্রাসেলুলার স্পেসে চলে যাবে। তাহলে পটাশিয়াম শিফটিং হবে। যখন পটাশিয়াম শিফটিং হবে ওভারঅল নেট ইফেক্ট হচ্ছে দেয়ার ইজ হাইপোক্যালামিয়া। ঠিক একইভাবে যখন তার এই কার্বোহাইড্রেট মেটাবলিজম প্রসেস শুরু হলো এই মোমেন্টে তার সেলের মধ্যে আমরা দেখবো এটিপি জেনারেশন হওয়া শুরু করবে নতুনভাবে। এখন যখন এটিপি জেনারেট করবে, এটিপি জেনারেট করতে গেলে ফসফেট দরকার। এটিপি জেনারেট করতে গেলে ফসফেট দরকার, সেলের মধ্যে এটিপি জেনারেট করতে গেলে ফসফেট দরকার। বা আমি যদি আরবিসির কথা চিন্তা করি, আরবিসিতেও আমরা দেখি যে 2,3 ডাই গ্লিসারেট। সো 2,3 ডাইফসফোগ্লিসারেট এইখানেও আমরা দেখবো যে ফসফেট আসলে দরকার। তাহলে একদিকে এটিপি প্রোডাকশন নর্মাল সেলে, আরেকদিকে আরবিসিতে 2,3 ডাইফসফোগ্লিসারেট প্রোডাকশন, দুইটা জায়গাতে ফসফেট দরকার। এখন এই সকল পেশেন্টের ক্ষেত্রে যখন তারা স্টারভেশনে থাকে বা পোর নিউট্রিশনাল স্ট্যাটাস থাকে তাদের ফসফেট স্টোর আস্তে 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 অনেক কমে যায়। সো একদিকে কমে যায়, এই জন্য হয়তো বা পেশেন্টের হইতে পারে যে হ্যাঁ প্লাজমাতে ফসফেট লেভেল নিয়ার দ্য নর্মাল লেভেল ওই সময় ছিল, কিন্তু ওইদিকে ফসফেট স্টোর তার খুবই কম, সেলের মধ্যে ফসফেট স্টোর সেই সময় খুবই কম। অথবা অনেক পেশেন্টের বাই দিস টাইম স্টারভেশনে সে অলরেডি হাইপোফসফেটিমিয়া ডেভেলপ করে গেছে। এখন যখন এই পেশেন্টের ফিডিং দেওয়ার পরে বডিতে সেলগুলো এটিপি জেনারেট করা শুরু করবে, তার তো ফসফেট দরকার, এটিপি জেনারেট করতে গেলে ফসফেট দরকার। ফসফেট কই? সেলের মধ্যে ফসফেট স্টোর নাই, কমে গেছে। তাহলে ব্লাড থেকে নিয়ে আসো। এখন ব্লাডে যদি নিয়ার দ্য নর্মাল লেভেলে যদি ফসফেট থাকে, সেই ফসফেট যখন সেলের মধ্যে চলে আসবে হাইপোফসফেটিমিয়া ডেভেলপ করবে। তাহলে তখন হাইপোফসফেটেমিয়া ডেভেলপ করবে। অথবা এমনও হইতে পারে পেশেন্টরা আগে থেকে হাইপোফসফেটিমিয়া ডেভেলপ হয়ে গেছে স্টারভেশনের সময়, এখন ফসফেট যখন সেলের মধ্যে ঢোকা শুরু করবে হাইপোফসফেটিমিয়া আরও বেশি সিভিয়ার হবে। দুইভাবেই আসতে পারে। তাহলে এইটা একটা কন্ডিশন হইল। সেকেন্ড কথা কি? ম্যাগনেশিয়াম। এখানেও আমরা দেখবো যে ম্যাগনেশিয়াম লেভেলেও আমরা চেঞ্জ আসছে দেখি, আমরা দেখি যে ম্যাগনেশিয়াম লেভেল কমে যায়, হাইপোম্যাগনেশিয়ামিয়া ডেভেলপ করে।
তাহলে একটা পেশেন্টের এখানে হাইপোম্যাগনেসিমিয়া, হাইপোফসফেটেমিয়া, হাইপোক্যালেমিয়া ডেভেলপ করতেছে। তাহলে আফটার দিস হ্যাপেনিং হোয়াট ইজ দ্য নেট ইফেক্ট? একটা পেশেন্টের হাইপোক্যালেমিয়া ডেভেলপ করছে, হাইপোক্যালেমিয়া ডেভেলপ করছে। এখন হাইপোক্যালেমিয়া যদি ডেভেলপ করে এটার ইফেক্ট কি? আমি দেখবো পেশেন্ট এটার জন্য মাসল উইকনেস হবে, আমি দেখবো এটার জন্য মাসল উইকনেস হবে, আমি দেখবো এটার জন্য পেশেন্টের অ্যারিথমিয়া হবে। তাহলে এইটা একটা প্রবলেম। সেকেন্ড প্রবলেম হচ্ছে পেশেন্টের হাইপোফসফেটেমিয়া ডেভেলপ করলো, হাইপোফসফেটেমিয়া ডেভেলপ করলো। এখন হোয়াট ইজ দ্য নেট ইফেক্ট অফ হাইপোফসফেটেমিয়া? ফসফেট লেভেল কমে যাওয়ার অর্থ হলো এটিপি প্রোডাকশন হ্যাম্পার্ড হবে। এটিপি প্রোডাকশন হ্যাম্পার্ড হলে শক্তি তৈরি করা যাচ্ছে না। সো আমরা দেখবো যে যেই মাসলগুলা কাজ করে সে কাজ করার শক্তি সে হারায় ফেলবে। এখন নর্মাল সেলে কাজ করার শক্তি হারায় ফেলছে, ঠিক আছে, তার হাঁটা চলা না করে সে শুয়ে আছে, কিন্তু দুইটা জায়গায় এফেক্ট করবে খুব বেশি। সেটা কি? হার্ট মাসল, আমাদের যে কার্ডিয়াক যে মাসলগুলো আছে সে কার্ডিয়াক মাসল, আর একটা হচ্ছে দ্য ডায়াফ্রাম। এখন ডায়াফ্রাম মাসল উইকনেস যদি হয়, কার্ডিয়াক মাসলের উইকনেস হলে তখন কি হবে? হার্ট ইফেক্টিভলি পাম্প করতে পারবে না। হার্ট ইফেক্টিভলি পাম্প করতে না পারার অর্থ হার্ট ফেইলার হবে। যদি ডায়াফ্রাম ঠিকমতো কন্ট্রাক্ট করতে না পারে, শক্তির অভাবে, দিস উইল লিড টু রেসপিরেটরি ফেইলার, দিস উইল লিড টু রেসপিরেটরি ফেইলার। তাহলে সেখানে তার রেসপিরেটরি ফেইলার হবে, এইদিকে হার্ট ফেইলার ডেভেলপ করবে, হার্ট ফেইলারের সিমটম নিয়ে চলে আসবে, রেসপিরেটরি ফেইলারের প্রবলেম নিয়ে চলে আসবে। আর একটা ইন্টারেস্টিং ব্যাপার বলি, ফসফেট তো আমাদের লাইক আরবিসিতে 2,3-ডাইফসফোগ্লিসারেট সেখানেও প্রয়োজন। এই 2,3-ডাইফসফোগ্লিসারেটের একটা বড় কাজ হচ্ছে আমাদের আরবিসি কি করে? আরবিসি অক্সিজেনকে ক্যারি করে নিয়ে আসে, রাইট? অক্সিজেনকে ক্যারি করে নিয়ে এসে সে পেরিফেরাল টিস্যুতে অক্সিজেনকে রিলিজ করে। এখন এই রিলিজ করার জন্য 2,3-ডাইফসফোগ্লিসারেট একটা ইম্পর্টেন্ট একটা কম্পোনেন্ট। এখন যখন 2,3-ডাইফসফোগ্লিসারেট পরিমাণে কম থাকে তখন এই অক্সিজেনটা টিস্যুতে শিফট হইতে পারে না আরবিসি থেকে। সো এইটার জন্য পেশেন্টের হাইপোক্সিয়া হয়। তাহলে একদিকে রেসপিরেটরি ফেইলার ডিউ টু ডায়াফ্রাম উইকনেস, আবার এইদিকে এখান থেকে হাইপোক্সিয়া। সো ওভারঅল পেশেন্টের রেসপিরেটরি স্ট্যাটাস অ্যাফেক্টেড হচ্ছে। এর পাশাপাশি আরেকটা কন্ডিশন বললাম, সেটা হচ্ছে পেশেন্টের হাইপোম্যাগনেসিমিয়া ডেভেলপ করে। এখন যখন হাইপোম্যাগনেসিমিয়া ডেভেলপ করে এটার কনসিকুয়েন্স হচ্ছে এটার জন্য পেশেন্টের টর্সাডেস ডি পয়েন্টে হয়, টর্সাডেস ডি পয়েন্টে। সো টর্সাডেস ডি পয়েন্টে এটাকে সংক্ষেপে টিডিপি এভাবে বলা হয়, বা এভাবে বলা যায় এটা একটা পলিমরফিক ভিটি, এটা একটা পলিমরফিক ভিটি। সো পেশেন্টের টর্সাডেস ডি পয়েন্টে হইতে পারে ডিউ টু হাইপোম্যাগনেসিমিয়া। এখন টর্সাডেস ডি পয়েন্টে ডেভেলপ, এটা তো আসলে একটা লাইফ থ্রেটেনিং কন্ডিশন। এইখান থেকে পেশেন্টকে সেভ করতে গেলে ইমার্জেন্সিভাবে আইভি ম্যাগনেসিয়াম সালফেট দিতে হয়। বাট কথা হচ্ছে রিফিডিং সিনড্রোমে এই প্রবলেমগুলো আমরা আসলে অ্যারাইজ করতে দেখি। এর পাশাপাশি আমরা অনেক পেশেন্টের ক্ষেত্রে দেখি যে কিছু নিউরোলজিক্যাল কিছু প্রবলেম অ্যারাইজ করতে পারে। অনেক পেশেন্ট এখান থেকে দেখা যাচ্ছে পরবর্তীতে সিজার ডেভেলপ করতে পারে, যেহেতু ইলেকট্রোলাইট ইমব্যালেন্স আছে, সব কিছু মিলে পেশেন্টের সিজার হইতে পারে, কোমা ডেভেলপ করতে পারে, বা নিউরোলজিক্যাল আদার ম্যানিফেস্টেশনও প্রেজেন্ট করতে পারে। তাহলে পেশেন্টের এখানে নিউরোলজিক্যাল প্রেজেন্টেশন সেগুলোও আমরা আসলে পাইতে পারি। সো এই হচ্ছে প্রবলেম। এখন রিফিডিং সিনড্রোম, এই কন্ডিশনটাই হলো রিফিডিং সিনড্রোম। তাহলে মূল কথা কেন হচ্ছে এই যে মেটাবলিক চেঞ্জ, সেইখান থেকে এত কিছু হয়ে গেল। তাহলে এই জিনিসটা আসলে কাদের ক্ষেত্রে হওয়ার রিস্ক অনেক বেশি থাকে? যাদের ক্ষেত্রে আমরা দেখি যে বিএমআই কম, দেখা যাচ্ছে বিএমআইটা খুব লো বিএমআই, বা দেখা যাচ্ছে সে 5 দিন বা 10 দিন, হ্যাঁ, বা তারও বেশি সময় ধরে তার স্টারভেশন চলতেছে, হ্যাঁ, এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে একটু রিস্ক অনেক বেশি থাকে। বা এমনও হইতে পারে যে পেশেন্টের মানে মাঝখানে এর মধ্যেই হয়তো বা তার হাইপোক্যালেমিয়া ছিল, স্টারভেশনের মধ্যেই তার হাইপোক্যালেমিয়া, হ্যাঁ, হাইপোম্যাগনেসিমিয়া অথবা হাইপোফসফেটেমিয়া ডেভেলপ করে গেছে। সো এই পেশেন্টের ক্ষেত্রে কিন্তু রিফিডিং সিনড্রোম হওয়ার প্রবাবিলিটি অনেক বেশি। বা কোনো পেশেন্ট ডায়াবেটিক্স পাচ্ছে অথবা ইনসুলিন পায়। সো এই ধরনের পেশেন্ট যাদের এরকম মেডিকেশন হিস্ট্রি আছে, এই সকল পেশেন্ট আসলে হাই রিস্ক জোনের মধ্যে পড়েছে, তাদের ক্ষেত্রে রিফিডিং সিনড্রোম ডেভেলপ করার রিস্ক অনেক বেশি। তাহলে এখন কথা হচ্ছে যে স্টারভেশনে ছিল, তাকে তো আমাকে খাবার দিতে হবে, খাবার না দিলে তো প্রবলেম, তাই না? হি নিডস ফুড। সো আমি তাকে কীভাবে খাবার দিব? এবং রিফিডিং সিনড্রোমকে আমি মানে
এটাকে আমি কিভাবে বাইপাস করতে পারি বা কিভাবে এটাকে অ্যাভয়েড করতে পারি। সো এইটার জন্য আমাদের নাইসের যে প্রোটোকল সেটা হচ্ছে এরকম একটা পেশেন্ট যার পোর নিউট্রিশনাল ইনটেক ছিল বা পেশেন্ট স্টারভেশনে ছিল, তাকে তো খাবার শুরু করবো, দ্যাট ইজ ট্রু, ফিডিং শুরু করবো ট্রু, কিন্তু ফিডিংয়ের নিয়ম কী হবে? নিয়ম হবে প্রথমে এই পেশেন্টের ডেইলি ক্যালোরিক রিকোয়ারমেন্ট কত সেটাকে বের করতে হবে। প্রথমে তার ক্যালোরিক রিকোয়ারমেন্ট প্রথমে আইডেন্টিফাই করলাম। এখন আইডেন্টিফাই করার পরে এটার 50% আমি তাকে প্রোভাইড করব, 50% প্রোভাইড করব ফর দ্য ফার্স্ট 48 আওয়ার্স। প্রথম 48 ঘন্টা তার যে ডেইলি ক্যালোরিক রিকোয়ারমেন্ট তার 50% আমি তাকে প্রোভাইড করব। তারপরে আস্তে আস্তে আমি সেটাকে ফুল ক্যালোরিক রিকোয়ারমেন্ট অনুযায়ী তাকে আস্তে আস্তে খাবার দিব। সো হিসাবটা হচ্ছে প্রথম 48 ঘন্টায় আমি তাকে কম খাবার দিব যেন এই রিফিডিং সিনড্রোমে এই ব্যাপারটা অ্যাভয়েড করা যায়। বাট ডেফিনেটলি যারা হাই রিস্ক জোনের পেশেন্ট তাদেরকে আমাদের ক্লোজ মনিটরিং ডেফিনেটলি দরকার। বাট আমাদের নাইসের প্রোটোকল হচ্ছে এইটা যে ডেইলি ক্যালোরিক রিকোয়ারমেন্টের যা আসে তার 50% আমি তাকে প্রোভাইড করবো ফর দ্য ফার্স্ট 48 আওয়ার্স। এইটা করলে মোটামুটিভাবে রিফিডিং সিনড্রোমের এই যে প্রবলেমগুলোকে আমরা বললাম এগুলোকে অ্যাভয়েড করা একটু ইজিয়ার হয়। বাট ডেফিনেটলি মনিটরিং ইজ অলসো রিকোয়ার্ড। সো নর্মালি আমরা দেখি যে রিফিডিং সিনড্রোম থেকে ফ্রিকোয়েন্টলি কোশ্চেন আসে, ম্যাক্সিমাম কোশ্চেন আসলে ম্যানেজমেন্ট থেকে আসে। বাট হ্যাঁ, এই যে কনসিকুয়েন্স কমপ্লিকেশনগুলো থাকে সেগুলো থেকেও প্রশ্ন আসতে পারে। বাট মেজরিটি অফ দ্য টাইম আমি দেখছি যে কোশ্চেনটা আসলে হয় মানে ডায়াগনোসিস করতে বলা হচ্ছে বা ট্রিটমেন্ট কী করবো সেটা বলা হচ্ছে বা ইনভেস্টিগেশন রিপোর্ট কী আসতে পারে সেখান থেকেও কোশ্চেন আসতে পারে। বাট মোস্টলি এইগুলো থেকে আমরা কোশ্চেন আসতে দেখি। রিফিডিং সিনড্রোম ভেরি কমন টপিক ফর এমআরসিপি পার্ট 1 অ্যান্ড এমআরসিপি পার্ট 2। খুব মানে ফ্রিকোয়েন্ট বেসিসে কোশ্চেন আসে, সেটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক। এবং আমি মনে করি যে এটা আমাদের ডে টু ডে লাইফে আমাদের ক্লিনিক্যাল প্র্যাকটিসে এটাও আমাদেরকে একটু হিসাব রেখে আসলে পেশেন্টকে ফিডিং দেওয়া উচিত। তাহলে আমরাও পেশেন্টের এই ক্লিনিক্যাল কনসিকুয়েন্সগুলোকে আমরা হয়তো বা অ্যাভয়েড করতে পারবো ইনশাআল্লাহ। সো এই ছিল মোটামুটি আমাদের এই ক্লাসে আলোচনা। সবাইকে অসংখ্য ধন্যবাদ।